দেখছেন এটিএন নিউজ। কাজী অ্যান্ড কাজী টি এর সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে বর্তমান বিশ্ব এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এবং সংঘাত বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে বহুগুণ এবং এর প্রভাব সরাসরি এসে পড়েছে বাংলাদেশের মতো একটা আমদানি নির্ভর দেশে। এবং বাংলাদেশে তার মোট জ্বালানি তেলের প্রায় 92% আমদানি করে থাকে, যার ফলে বৈশ্বিক অস্থিরতা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে, সেটা আমরা এক অংশে বলতেই পারি। রাস্তায় দীর্ঘ লাইন, অফিসের সময় পরিবর্তন, শপিং মল আগে বন্ধ, সব মিলিয়ে এক অস্বস্তিকর বাস্তবতার মুখে আমরা সবাই এসে দাঁড়িয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সংকট কতটা সাময়িক আর কতটা দীর্ঘমেয়াদী? এই প্রস্তুতিগুলো যথেষ্ট কিনা, নাকি আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে? এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। আপনারা বুঝতে পারছেন আমাদের জ্বালানি সংকট মধ্যপ্রাচ্য যুদ্ধে কেমন হতে যাচ্ছে, সেই বিষয়ে কথা বলবো। অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দীন, নিরাপত্তা বিশ্লেষক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আয়োজনে। ধন্যবাদ। আমি শুরুতে আমাদের দর্শকদেরকে বলছিলাম যে মধ্যপ্রাচ্যে বর্তমান যে যুদ্ধ চলছে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, একটা চরম উত্তেজনা মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বেই বিরাজ করছে এবং যার প্রভাবে জ্বালানি সংকট এবং অভিবাসীদের নিরাপত্তাও বিঘ্নিত হয়েছে। কারণ আমরা বাংলাদেশিদের যে নিরাপত্তা হুমকিটা দেখতে পাচ্ছি, এবং এখন পর্যন্ত 7 জন বাংলাদেশি এই যুদ্ধের কারণে নিহত হয়েছেন। সব মিলিয়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে, যেটা কতটা দীর্ঘস্থায়ী প্রভাব আসলে ফেলতে পারে? ধন্যবাদ কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমার প্রিয় দর্শক শ্রোতা। যুদ্ধ কখনো শান্তি বয়ে আসতে পারে না। দুজন বা দুইটা রাষ্ট্র বা দুইটা শক্তির মাঝে যখন প্রত্যাশা এবং প্রাপ্তির মিল না হয়, তখনই যুদ্ধ সংগঠিত হয়। তা আজকে আমরা এমন একটা যুদ্ধে জড়িয়ে পড়েছি, এটা বিশ্বের শক্তিধর আমেরিকার সাপোর্টে ইসরায়েল ইরান যুদ্ধ চলছে। যদিও এখান থেকে 1000 কিলোমিটার দূরে যুদ্ধ হচ্ছে, কিন্তু আমরা এখনও যুদ্ধের সামিল বা শরিক হয়ে গেছি। এই যুদ্ধের জন্য যে অর্থনৈতিক সুনামি, এটা আমাদের দেশে এসে পৌঁছে গেছে। যেমনটি আপনি বলেছিলেন যে এই মধ্যপ্রাচ্য থেকে আমরা প্রায় 92% পিওএল কালেকশন করি। সে কারণে এই হরমুজ প্রণালী বা অস্থিরতার কারণে এখন এটা আনরেস্ট অবস্থায় আছে। এই আনরেস্টের জন্য যুদ্ধ যেমন করে দায়ী, সেটা আমরাও কিছুটা দায়ী। আমরা কেমন করে দায়ী? আমরা আমাদের সবসময় অল্টারনেটিভ প্ল্যান, বিকল্প চিন্তাভাবনা থাকা উচিত। বিকল্প চিন্তাভাবনা, আমরা যেখান থেকে ক্রুড অয়েল বা তেল কিনে থাকি, এই তেল থেকে অন্য কোনো দেশের তেল কিনতে গেলে এখন আবার আমেরিকার পারমিশন লাগবে। কারণ আমাদের বিগত কয়েকদিন আগে যে আমাদের 13তম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই নির্বাচন হয়েছে 12 তারিখ, আর ঠিক 9 তারিখে আমেরিকার সঙ্গে তৎকালীন ইন্টারিম গভর্নমেন্ট একটা চুক্তি করেছে। এই চুক্তিটা একটা অসম চুক্তি। এই চুক্তিটা আমাদের এই পররাষ্ট্র কূটনীতির ভারসাম্য রক্ষা করে না। এই চুক্তিটা একটা মোড়লতান্ত্রিক রাষ্ট্রের প্রতি নির্ভরতার আমাদের একটা নেগেটিভ ইফেক্ট এখানে আসে। যেমন আজকে আমরা রাশিয়া থেকে তেল কেনার জন্য যখন চিন্তাভাবনা করছি, তখন আমরা আমেরিকার কাছ থেকে পারমিশন নিতে হচ্ছে। এটা আমাদের জন্য সত্যি দুঃখজনক। আমাদের এই মধ্যপ্রাচ্যে এই যুদ্ধটার এফেক্ট আমাদের কেমন করে পড়েছে? কারণ এই মধ্যপ্রাচ্যে আমাদের 86 লক্ষ থেকে 90 লক্ষ লোক চাকরি করে, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। নিয়মিত তারা আমাদের দেশের যে ন্যাশনাল গ্রিডে আমাদের অর্থতে সাপোর্ট দিচ্ছে, আমাদের রিজার্ভে এনকারেজ করছে। কিন্তু এইটার কারণে রিসেন্টলি আজকে যুদ্ধের 38তম দিন এখানে ফ্লাইটগুলো বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে যাওয়ার কারণে আমাদের দেশ থেকে যে রপ্তানি হতো, আমাদের যে শাক সবজি বা রিসেন্টলি এই মধ্যপ্রাচ্যে সেটা একদম তলানিতে গিয়ে থেকেছে। বিশ্বের সমগ্র জায়গার তেলের মূল্য ঊর্ধ্বগতি। যেমন এক ব্যারেল তেল যদি $10 বাড়িয়ে দেয়, তাহলে আমাদের প্রতি মাসের টোটাল 70 মিলিয়ন থেকে 80 মিলিয়ন অতিরিক্ত খরচ করতে হয়। তা আমাদের এই দৃষ্টিকোণ থেকে যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা এখানে যুদ্ধের বাইরে আছি থেকেও আমরা এখন ইকোনমি ওয়ারে জড়িয়ে পড়েছি। এ ব্যাপারে আমাদের এক্সপার্ট যারা আছে তাদের ওপিনিয়ন নিতে হবে। অবশ্যই আমরা দীর্ঘসূত্রিতার কথা বলছিলাম। স্যার, এই প্রসঙ্গে যদি বলি, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা যেটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমরা সবাই একটা অস্থিরতার মধ্যে আছে এবং সারা বিশ্বেই সেটা আছে। আপনার কাছে কি মনে হয় যে এটা একটা অর্থনৈতিক মন্দার দিকে যাচ্ছে পুরো বিশ্ব জুড়ে? দেখুন, প্রকৃতভাবে যুদ্ধের
স্টেক হোল্ডারদের ভিতরে মেইন যে তথ্য বা উপত্য আমরা পেয়ে থাকি বা জানতে পারি সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক বেনিফিট কার। যারা ইকোনমিক্যালি বেনিফিটেড হয় কৌশলগত দিক থেকে তারাই যুদ্ধে জয়ী। আমাদের এই যুদ্ধের কারণে আমাদের অর্থনৈতিক মুদ্রাস্ফীতি বা দিকে আমরা যাচ্ছি, কারণ আমরা যে জ্বালানির বাইরে থেকে আসি এটার উপর ভিত্তি করে আমাদের জ্বালানি তেলের দাম বেড়ে যাবে, জ্বালানি তেলের দাম বেড়ে গেলে পরিবহন খরচ বেড়ে যাবে। দেন আমরা আমেরিকাতে আমাদের তৈরি পোশাক রপ্তানি করি, পোশাক তৈরি খরচ বেড়ে যাবে, তো পোশাক আবার রপ্তানি খরচ বেড়ে যাবে। ওভারঅল সব কিছু মিলিয়ে আমরা ইকোনমি টোটালি একটা বড় দুঃসময় অতিক্রম করছি। এক্সপার্ট ওপিনিয়ন ইজ ভেরি রিকোয়ার্ড। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সেক্টরে একজন বিজ্ঞ লোক থাকেন। যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে একজন ইঞ্জিনিয়ার লাগে, এবং সে কারণেই আলব্রুজ থেকে শুরু করে বড় বড় বিল্ডিং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কারণ এই হিউম্যান সাইকেল থেকে যে প্ল্যানটা এসছে। ঠিক এমনি করে দুঃসময় আমাদের একদম নার্ভাস হলে চলবে না। এটারও প্রতিদান হিসেবে আমরা আমাদের যারা এক্সপার্ট আছে রিগার্ডিং, যেমন বিপিসি পেট্রোলিয়াম কর্পোরেশন, কোত্থেকে কেমন করে কিভাবে তেল আনতে হয়, মিনিমাম এক্সপেন্ডিচারের মাধ্যমে কেমন করে আমাদের সাশ্রয়ী হতে হয়, এই জন্য আমাদের সকলকেই, যেটা আমি বারবার বলে থাকি, আপনার চ্যানেলও বলেছে, প্রত্যেকে তার নিজস্ব অবস্থান থেকে অবদান রাখতে হবে। আমি যদি একটা ব্যক্তি গাড়ির মালিক হই, আমি আমার মতো করে তেল কমিয়ে নিতে হবে। আমি যদি ইলেকট্রিসিটি যতটুকু ব্যবহার করি আমাকে একটু কম ব্যবহার করতে হবে। যেমন সরকারের বিভিন্ন সেক্টর, ইভেন স্কুল কলেজগুলো পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, মার্কেট বন্ধ করে দিচ্ছে। দুদিন পরে আমাদের যে আসতে পড়ে বড় তাপদাহ, যেটার জন্য আমাদের ইলেকট্রিসিটি দরকার। আমরা যাতে ব্ল্যাক আউটে না পড়ি, আমরা যাতে ইলেকট্রিসিটিতে টোটাল মানে ইলেকট্রিক ফেইলিওর বা ইলেকট্রিসিটি ফেইলিওর, এই সবগুলো সমস্যা মিলিয়ে আসলে আপনার কাছে কি মনে হয় আমরা সামনের যে অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে তার জন্য প্রস্তুত আছি? দেখুন, আমাদের পররাষ্ট্রনীতির ব্যাপারে একটু সতর্ক হতে হবে, কারণ আমরা এককভাবে কেউ কখনো সুস্থ হয়ে বেঁচে থাকতে পারে না। প্রয়োজনের তাগিদে পারস্পরিক অবস্থার সহিত খাপ মিলিয়ে সবার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হয়। আমাদের পররাষ্ট্রনীতি যদি নতজানু পররাষ্ট্রনীতি হয়, তাহলে তো ভবিষ্যৎ বা পার্শ্ববর্তী কান্ট্রিগুলো আমাদের সার্বিক সহযোগিতা করবে না। এই মুহূর্তে চীনের সাথে আমাদের সম্পর্ক আছে, রাশিয়ার সাথে আমাদের সুসম্পর্ক আছে। যে রিসেন্টলি যে যুদ্ধ হয়েছে, যুদ্ধের উপরে আমরা যে ইরান বা ইউএসএ যে যুদ্ধর সাথে আমাদের বাংলাদেশ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তেহরান থেকে কিন্তু সেটা পজিটিভলি নেয়নি। তারা এখানে অশ্লীল প্রকাশ করেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই পররাষ্ট্রনীতি যারা দিয়েছেন, এখন কেন আমরা এইভাবে করতে যাচ্ছি, বা এই কেন আমরা অন্য কোনো দেশ থেকে কিনতে গেলে আমেরিকার পারমিশন লাগবে? কারণ ইন্টারিম গভর্নমেন্টে যে ডক্টর ইউনূস সাহেব ছিলেন, উনি টোটাল আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করেছেন। কারণ 9 তারিখে চুক্তি স্বাক্ষর হয়েছে, 12 তারিখে ইলেকশন, 2টা দিনকে উনি অপেক্ষা করতে পারতেন না? এত মানে অতিরিক্ত তাড়াতাড়ির মাধ্যমে কেন এই কাজটা করতে গেল? এবং যখন এই কাজটা যার মাধ্যমে করিয়েছে, সেই ভদ্রলোক এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় দায়িত্ব পালন করছে। আমাদের যে ফিনান্সিয়াল সিকিউরিটি রাখবে, আমাদের যে পিওল সিকিউরিটি লাগবে, সব দিক দিয়ে যদি ব্যালেন্স করে সামনের দিকে এগিয়ে না যায়, তাহলে আমাদের অনেক সাফার করতে হবে। আপনি অন্তর্বর্তী সরকারের কথা বলছিলেন, তখন যিনি পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, তিনি এই সরকারের সময়ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এসেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে আগের যে কাজটা তিনি আপনি বললেন, যেটা কিছুটা আগে বললেন যে দুদিন অপেক্ষা করতে পারতেন না, এবং তিনি এখনো আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন, তো আপনার কাছে এই বিষয় দুটো আসলে কেমন মনে হচ্ছে? এই বিষয়টি একটু মিস্টেরিয়াস, বুঝতে পারছেন? কারণ দুদিন উনি অপেক্ষা করতে পারেননি। আবার এই মুহূর্তে আমাদের রাশিয়া থেকে তেল ক্রয়ের জন্য আমেরিকাতে পারমিশনের জন্য আমরা চিঠি দিয়েছি, এটা সত্যি তার কোনো রেসপন্সও কিন্তু এখনো আসেনি। উনি যদি তখন এখানে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করে থাকেন, এই মুহূর্তে তার বলিষ্ঠ ভূমিকা থাকার কথা। এখন যদি উনি ওনার ব্যক্তিগত এজেন্ডা সাকসেস করার জন্য বা আমেরিকার কোনো এজেন্ডা সাকসেস করার জন্য ওটা সাইন করে থাকেন, অবশ্যই আমরা এই বিষয়ে আরো জানবো, কারণ একই ব্যক্তি হিসেবে তিনি এর আগেও কাজ করেছেন এবং এখন বর্তমান হিসেবেও তিনি মন্ত্রী হিসেবে আছেন। তার কাজগুলো নিশ্চয়ই আরো কথা হবে তার নিয়ে। আমরা বাংলাদেশের জ্বালানি নির্ভরতা নিয়েও আপনার সঙ্গে কথা বলবো, তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আমরা একটা বিরতির পর ফিরছি, সাথে থাকুন।
বিরতি পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বাংলাদেশে জ্বালানি সংকট নিয়ে কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সঙ্গে। স্যার, আমরা বিরতিতে যাবার এক মুহূর্তে যুদ্ধের দীর্ঘসূত্রিতা এবং আমাদের সামগ্রিক প্রস্তুতি নিয়ে কথা বলছিলাম। এই মুহূর্তে যদি বাংলাদেশের জ্বালানি প্রসঙ্গে আমরা আসি, যে 92% আমদানি নির্ভর জ্বালানি কাঠামো, এটা কি বাংলাদেশের জন্য বড় ঝুঁকি? দেখুন, যে জিনিসটা আমাদের দেশে নাই সেটা তো আমদানি করতেই হবে। আর 92% আমদানি আমাদের বাইরে থেকে যে ক্রুড অয়েলগুলো আনা হয় সেখান থেকে আমাদের যে ডিজেলগুলো রিফাইন করে একটা সেক্টর আমরা আনতে পারি। বাট রিগার্ডিং দিস আসপেক্ট উই হ্যাভ টু ভেরি সিরিয়াস, কারণ যুদ্ধ টোটালি আনপ্রেডিক্টেবল। রিসেন্টলি গত মাসের 21শে মার্চ থেকে সে বিশ্ব মোরাল ডোনাল্ড ট্রাম্প একবার কখনো 24 ঘন্টা, কখনো 48 ঘন্টা, কখনো 5 দিন, কখনো 7 দিন, আবার কখনো যুদ্ধবিরতির কথা বলছেন। সো হি ওয়ার্ক অ্যান্ড ওয়াট ডাজন্ট কমেন্সুলেট। আই মিন, তার কথা এবং কাজের কোনো মিল পাচ্ছে না। যেমন আজ থেকে 9 মাস আগে উনি যখন ইরানে সেই অ্যাটাকটা করেছিলেন, তখন একটা এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল হোয়াট ইজ গোয়িং অন ইন ইরান। হি সেড নাথিং ইজ গোয়িং অন বাট ওয়েট ফর দ্য টাইম। বাট তার আগেই কিন্তু উনি এই অপারেশনের পারমিশন দিয়ে দিয়েছেন। এটা আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধের কারণে যে ইরানের সবচেয়ে বড় সাকসেস হচ্ছে ন্যাটোর ভিতরে একটা ভাঙন ধরেছে। যে ন্যাটোর 66% অর্থায়ন হচ্ছে আমেরিকার। ন্যাটো বলতে বলা হয় যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অস্ত্র সমৃদ্ধ ক্লাব। এই ক্লাব, তাদের একটা চুক্তি ছিল কি, যে যদি কখনো দেশের বা বাইরের আমরা যুদ্ধ করতে যাই বা বিপদের সম্মুখীন করতে, উইল ওয়ার্ক টুগেদার। রিসেন্টলি যখন এই ন্যাটোর বিভিন্ন দেশকে ইরান, ডোনাল্ড ট্রাম্প বলেছে আমাকে সার্বিক সহযোগিতা করো, ইরানের এগেনস্টে এটা করো, তারা কিন্তু অস্বীকার করেছে। অস্বীকার করার কারণে ইরান, এই ডোনাল্ড ট্রাম্প নিজে বলতে বাধ্য হয়েছে যে ন্যাটো বিকাম পেপার টাইগার। ন্যাটো এখন আর প্রকৃত বাঘের ভূমিকায় নাই। এখন ন্যাটোর অ্যাজ পার আর্টিকেল 5 সেখানে একটা লেখা আছে, যখন ন্যাটো আগের দেশ ছিল সর্বপ্রথম 12টা, এই মুহূর্তে সম্ভবত 26। তা আউট অফ 26 যে তাদের বলছে যে যদি আমাদের নিজস্ব কোনো দেশ যুদ্ধগ্রস্ত বা আক্রান্ত হয় তাহলে আমরা সম্মিলিতভাবে তার কাউন্টার দেব। কিন্তু ইরান যেটা গিয়েছে, ইরান তো এটা আমেরিকা গিয়েছে ইসরায়েলের সাপোর্টে ইরানে, সেই দৃষ্টিকোণ থেকে তারা অপারগতা প্রকাশ করেছে। যেমন ইমানুয়েল ম্যাক্রো, উনি স্পষ্ট বলেছেন যে আমার ঘাঁটিও ব্যবহার করতে পারবো না, আমি তাদের সার্বিক সহযোগিতাও করতে পারবো না। এইটা টোটাল একটা আনরেস্ট। আবার আরেকটু যে রিসেন্টলি ইরানের এ পর্যন্ত ইউএসের এই শক্তিশালী ফোর্সের 7টা বিমান তারা ভূপাতিত করেছে, সার্থক হয়েছে। এটাও কিন্তু ইরানের জন্য অনেক বড় সাকসেস। রিগার্ডিং দিস অ্যাসপেক্ট, গত শুক্রবার রাতে একটা পাইলট এবং যে আর্মসম্যান, তাদেরকে যে সাকসেসফুলি আবার আমেরিকা উদ্ধার করে নিয়ে গেছে, সেটাও কিন্তু ইউএসের জন্য একটা বড় সাকসেস। যদি ওখান থেকে পাইলটকে জীবন্ত ধরতে পারতো তাহলে এটা যুদ্ধের টোটালি ডিরেকশন ট্রাম্প এবং সব কিছুই ঘুরে যেত। ইট ওয়াজ ইন ফেভার অফ ইরান। বাট রিগার্ডিং দিস অ্যাসপেক্ট, আমরা যে বাইরে থেকে জিনিসপত্রগুলো আমদানি করি, আমদানি করার জন্য তেল লাগবে, কোনো শর্টকাট নাই। আমাদের ফ্যাক্টরি চালানোর জন্য আমাদের তেল লাগবে, বিমান চালানোর জন্য তেল লাগবে, আমাদের গ্যাস সাপোর্ট না দিলে আমাদের যে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। তা আমাদের এই ব্যাপারে আবার আমরা যে গভর্নমেন্ট যে এখনো দাম বাড়াচ্ছেন না, এটা আমার দৃষ্টিতে সঠিক না। আমার দৃষ্টিতে দামটা বাড়িয়ে, যেমন পাকিস্তানে 77% বাড়িয়েছে, ইন্ডিয়াতে ডিজেলের দাম 22 টাকা বাড়ানো হয়েছে, সেই সাথে পাকিস্তানে কিন্তু গণপরিবহনগুলো ফ্রি করে দেওয়া হয়েছে। এটা তো মালয়েশিয়ার সিস্টেম। মালয়েশিয়া কি করে, টাউন সার্ভিসগুলো টোটালি ফ্রি। কারণ প্রতিদিন আমরা 167 crore ডলার দিচ্ছি, কম্পেনসেশন দিচ্ছি। তা আমরা তেলের মতো দাম বাড়িয়ে দিই, তাহলে কেউ আদম ব্যবসায়ী কালোবাজারি ব্যবসায়ী করতে পারবে না, কিন্তু অন্য সেক্টরে এটা কম্পেনসেশন দেয়। তো সে কারণে আমাদের যে টাউন সার্ভিসগুলো আছে, লিমিটেড যে গাড়িগুলো আছে, এগুলো ফ্রি করে দেওয়া যেত। এই ব্যাপারেই দরকার বিশেষজ্ঞ। যেমন বললাম যে একটা ইঞ্জিনিয়ার সুন্দর করে বিল্ডিং করতে পারে,
একজন প্ল্যানার সুন্দর করে রোড, বাড়ি, ইনস্টিটিউশন, ফ্যাক্টরি তৈরি করতে পারে, ঠিক এমনি করে তেলের জন্য যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে নিয়ে বর্তমান যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন, মন্ত্রী, প্রধানমন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং উপদেষ্টা সম্মিলিতভাবে একটা ডিসিশন নিতে হবে। অবশ্যই। এবং আমরা বাংলাদেশের জ্বালানি নির্ভরতা নিয়ে কথা বলছিলাম, বিকল্প জ্বালানি আপনার কাছে কি মনে হয় যে সোলার, উইন্ড বাস্তবসম্মত কোনো সমাধান হতে পারে কিনা? এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো এটা আমাদের দেশের একটা বড় গোয়েন্দা ব্যর্থতা। আচ্ছা। কারণ আবার সেই ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট যখন গত সে 9 মাস আগে যুদ্ধ শুরু হয়েছিল তখনই প্রেডিক্ট করা উচিত ছিল যে আফটার সার্টেন টাইম এর এফেক্ট তো আমাদের দেশে অবশ্যই আসবে, তখন আমাদের অল্টারনেটিভ প্ল্যানটা থাকা অবশ্যই উচিত ছিল। তার এক নম্বর হচ্ছে ইদানিং আমরা সোলার প্যানেলের মাধ্যমে যেমন আমরা গাড়িগুলো চালাচ্ছি, যেমন মোটরসাইকেলগুলো চালাচ্ছি, ইভেন আমাদের দেশেও অনেক ফ্যাক্টরি এই আকিস গ্রুপ অনেক মোটরসাইকেল টাইকেল তৈরি করে, ইভেন গাড়ি তৈরি করে ফেলে দিয়েছে। এটা আমাদের জন্য মানুষ প্রয়োজনের দাস, প্রয়োজনের তাগিদে পারস্পরিক অবস্থাতে তারা খাপ খাওয়ার জন্য সব কিছু করতে পারে। যখন আমার সোর্স অফ ইনকাম কমে যাবে তখন উইথ মাই লিমিটেশন আই হ্যাভ টু লিভ উইথ মাই ফ্যামিলি। তা সেই তেল যখন আমার কমে যাচ্ছে বা তেল যখন থাকবে না তখন আমরা কি করব? গোয়েন্দা সংস্থা যদি প্রিভিয়াস গভর্নমেন্টকে তথ্য দিত, গোয়েন্দা সংস্থা যদি বর্তমান গভর্নমেন্টকে ভবিষ্যৎ প্ল্যান কখনো টুডে আর টুমরো না, এটা সুদূর প্রসারিত হয়। আর প্ল্যানটি এমন করে হওয়া উচিত, যেমন আমাদের বাংলাদেশ আমরা অত্যন্ত দুর্ভাগ্য যে যখন সিটি কর্পোরেশন কাজ করে সুন্দর করে চলে যায় তাদের বাহবা দিয়ে হাততালি দিয়ে, একটু পরে দেখা যাচ্ছে রোড কাটতেছে, কি জন্য? গ্যাস লাইন যাচ্ছে, এত সুন্দর রোডটা। এই ব্যাপারে আমাদের অনেক লিমিটেশন আছে। অবশ্যই আমরা প্ল্যান নিয়েও কথা বলছিলাম এবং আসলে বাস্তবসম্মত সমাধান কোনটা হতে পারে সেটা নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে কি মনে হয় এখন পর্যন্ত সরকারিভাবে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো কার্যকর? কারণ অফিস সময় পরিবর্তন করা হয়েছে, শপিং মল বন্ধ নিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়েও কিন্তু একটা আলোচনা সমালোচনা জন্ম নিয়েছে। আপনার কাছে কি মনে হয়? 1000 মাইলের পদক্ষেপ একটা স্টেপ দিয়েই শুরু হয়, আর যখন শুরু হয় তখন কিন্তু সামনে অনেক কর্দমাক্ত রোড থাকতে পারে, রেল ক্রসিং থাকতে পারে। সরি টু সে, গল্ফ খেলা, গল্ফ সাধারণত ওপেনিংয়ে যখন শুরু হয় সামনে বিরাট একটা পুকুর টাইপ থাকে, লেক বা হ্রদ থাকে, ফার্স্ট স্ট্রাইকে যাতে ওই রোডটা অতিক্রম করতে পারে। যদি কেউ মেন্টালি উইক হয় তাহলে কিন্তু স্টার্ট করতে পারে না। তা আমাদের প্ল্যান সামনে ওই হার্ডেল থাকবে, হার্ডেলটাকে অতিক্রম করার জন্য মেন্টাল স্ট্রেংথ থাকবে। এখানে যদি একটু বলে রাখি স্যার আপনার কথার মাঝখানে, যে অনলাইন শিক্ষার দিকে ঝোঁক, এটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। এটি কি দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যবস্থার জন্য ভালো? কারণ আমরা করোনার সময় যে অনলাইনে ঝোঁকের দেখেছি আসলে শিক্ষার্থীদের মাঝে, সেটা নিয়ে আসলে শিক্ষকরা বা অভিভাবক যারা আছেন তারা আসলে ভীত। ধন্যবাদ। আজকে যিনি শিক্ষামন্ত্রী, করোনাকালীন সময়ে আমি একটা ইউনিভার্সিটির ডিরেক্টর ছিলাম, তখন মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং তৎকালীন প্রিয় শেখ শহীদ, ওনাদের সঙ্গে আমি একটা ডিরেক্টলি একটা চ্যানেল টকশোতে অংশগ্রহণ করেছিলাম। তখনই এই শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমরা অনলাইনে শিক্ষা নীতি চালু করব, বাট আমাদের কিডস বা আমাদের সন্তান বা আমাদের ছাত্র যেন ওই ইন্টারনেটের কাছে জিম্মি না হয়ে যায়। আই ক্যান রিমেম্বার যে একটা প্রাইভেট চ্যানেলে এই মন্ত্রী মহোদয় তখন আমারই সামনে বলেছিলেন আমরা অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করব, কিন্তু আমাদের প্রজন্ম, আমাদের সন্তানেরা, আমাদের ছাত্ররা ওই ইন্টারনেটের কাছে যেন বন্দী না হয়ে যায়। আমাদের অভিভাবকরা, আমরা প্যারেন্টিং দিক দিয়ে অনেক উইক আছে। পার্শ্ববর্তী দেশ বা ওভারঅল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে প্যারেন্টিংটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রয়োজন হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা হয়তো বাচ্চাদের অনেক সময় কিছু সময় দিতে পারি না। আবার যে প্যারেন্টরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই চাকরি করেন তখন বাচ্চাকে আবার কন্ট্রোল করতে পারেন না। এই দৃষ্টিকোণ থেকে যে সময়টা বাবা মা অফিসে থাকবে তখন যে ইন্টারনেটের মাধ্যমে ক্লাসগুলো নেবে। আবার গ্রামীণ ফোনের গতকালকে একটা তথ্য অনুসারে আমি যেটা পেয়েছি যে টোটাল এ পর্যন্ত 8 কোটি সামথিং ইন্টারনেট কানেকশন বাংলাদেশে ব্যবহার করে। পেরিফেরিতে সব জায়গায় কিন্তু ইন্টারনেট কানেকশন এখনো গিয়ে পৌঁছায়নি। আর মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ যে উনি যে কলেজের প্রিন্সিপালগুলো দিয়েছেন, ইউনিভার্সিটির ভিসিগুলো দিয়েছেন, তারা সেই রংপুর থেকে, সেই গাইবান্ধা থেকে ইউনিভার্সিটি সেরে এসে ঢাকায় বসে বসে টকশো করেন, তাহলে আমাদের দেশের কোনো উন্নতি হবে না। তো সে কারণে আগে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা জন্য তাদেরকে কন্ট্রোল করা হয়। অবশ্যই আমরা বুঝতে পেরেছি। আমরা আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এখান থেকে 1000 মাইল দূরে যে আমাদের যে যুদ্ধ চলছে তার আভাস আমাদের লেগেছে। আমরা ইকোনমি ওয়ারে এখন সামিল।
সবাই শান্তিপূর্ণ জীবন বসবাস করতে পারে। অবশ্যই দর্শক, আমরা আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আজকে এই ছিল আমাদের হ্যাপেনিং পয়েন্ট। আমরা জানি এবং এখনই আসলে প্রয়োজন সামগ্রীর প্রস্তুতি নেওয়ার এবং যারা আছেন আসলে যথাযথ কর্তৃপক্ষ এই দিকগুলো বিশেষ নজর দিয়ে নিশ্চয়ই সেই প্রস্তুতি নেবেন। আজকে এই ছিল হ্যাপেনিং পয়েন্ট। ধন্যবাদ আপনাদেরকে। আহ্বান জানাবো পরবর্তী আয়োজনে আমাদের সঙ্গে থাকার। ধন্যবাদ।